যে কেউ অংশ নিতে পারবে স্থানীয় সরকার নির্বাচনে, পদ পদবি ব্যবহার করে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই আওয়ামী লীগের কারো, বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। একনেক বৈঠকে ৩,৮৯০ কোটি টাকা ব্যয়ের ৮টি মেগা প্রকল্পের অনুমোদন, চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন পায়নি। জামাতের ছায়া বাজেট ঘোষণা, ইসলামী ব্যাংক ঘিরে দেশের অস্থিরতা সৃষ্টির শঙ্কা ডাক্তার শফিকের, দখল হাতছাড়া হওয়ায় কষ্ট পাচ্ছে কেউ কেউ, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সুপ্রিম কোর্ট সচিবালয়ে প্রতিষ্ঠার রায় স্থগিত, বিচার প্রশাসনে স্থবিরতা নেমেছিল, দাবি অ্যাটর্নি জেনারেলের। বিচার বিভাগের স্বাধীনতা বিঘ্নের শঙ্কা শিশির মনিরের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। স্থানীয় সরকার নির্বাচনে যে কেউ অংশ নিতে পারবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি জানান, ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কর্মকাণ্ড সরকার নিষিদ্ধই রাখছে। দেশের সব উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে 101 শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা। সীমান্তে পুশ ইন, ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি, এটাতে বাংলাদেশ চাপে আছে এমনটি মনে করেন না জাহিদুর রহমান। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। কাজ করার জন্যই থাকে। সচিবালয় তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের নানা কর্মসূচি নিয়ে ব্রিফ করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। আমরা কমনলি বলে ফেলি লোডশেডিং। জানান, দেশের মাত্র 8টি উপজেলায় 101 শয্যা হাসপাতাল রয়েছে। প্রতিটি উপজেলায় 101 শয্যার হাসপাতাল করার পরিকল্পনার কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, সারা দেশে 666টি খাল ইতিমধ্যেই খনন করা হয়েছে। সীমান্তে পুশিন নিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ভারতের কেন্দ্রীয় সরকার এটি করছে না, পশ্চিমবঙ্গের নতুন সরকারের এটি নির্বাচনী প্রতিশ্রুতি বলেও জানান তিনি। ভারতের পুশিন বাংলাদেশে যেটা করার চেষ্টা করছে, আমরা নিশ্চয়ই পশ্চিমবঙ্গের নির্বাচন ফলো করেছি। সেখানে নির্বাচনে একটা ইস্যু ছিল, এটা তাদের একটা অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যাপার, যেটার খানিকটা চাপ আমাদের উপরে আসছে। আমি এইভাবে মনে করি না যে বাংলাদেশের সাথে কোনো একটা টেনশন তৈরির জন্য ভারতীয় সরকার এটা করছে। পশ্চিমবঙ্গে যে নতুন সরকার দায়িত্বে এসছে নির্বাচিত হয়ে, তাদের নির্বাচনের এক ধরনের প্রতিশ্রুতি ছিল, তাদের একটা রাজনীতি আছে, সেটারই এক ধরনের বহিঃপ্রকাশ এটা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশে নতুন যে সরকার আসছে তার সাথে ভারতের সরকার, আমরা বিভিন্ন পর্যায়ে যখন কথাবার্তা বলেছি, আমার নিজেরও কিছু কথাবার্তা হয়েছে, তারা বাংলাদেশের সাথে 5 আগস্ট পরবর্তী সময়ে ডক্টর ইউনূস সরকারের সাথে যে ধরনের পরিস্থিতি ছিল সেটা থেকে তারা বেরিয়ে আসতে চান। দুই দেশই চায় সেটা। সেজন্য আমি মনে করি যে সংকটটা প্রাইমারিলি দেখা যাচ্ছে, এটার একটা সমাধান দ্রুত হবে। এটা কোনোভাবেই তাদের কোনো ইন্টেনশনালি বাংলাদেশের সাথে সম্পর্ক বা বাংলাদেশকে চাপে রাখতে চাইছেন, এরকম আমি মনে করি না। স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হবে জানিয়ে উপদেষ্টা বলেন, যে কেউ ব্যক্তিগত পরিচয়ে নির্বাচনে অংশ নেবেন, সেক্ষেত্রে সরকার কোনো বাধা দেবে না। আওয়ামী লীগের পদ পদবি ব্যবহার করে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই বলেও জানান জাহিদুর রহমান। আওয়ামী লীগের ব্যাপারে যারা নিষিদ্ধ আছে, আপনারা খেয়াল করবেন যে সরকারের এই বদনামও আওয়ামী গোষ্ঠীরা করেছে, যে 2009 সালের যে সন্ত্রাস দমন আইনের মাধ্যমে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে ফর দ্য টাইম বিং, সেটা যে অধ্যাদেশ ছিল সেটাকে এই সরকার আইনে পরিণত করেছে। তার মানে সরকার চাইছে তার কর্মসূচি নিষিদ্ধ থাকুক। মানে একজন ব্যক্তি যদি নির্বাচনে পার্টিসিপেট করতে চান, তিনি যদি আওয়ামী লীগের, কারণ এটা নির্দলীয়, এখানে কেউই দলের কথা বলবেন না, এবং তিনি যদি তার ক্যাম্পেইনে, কারণ এটা হতে পারে একজন নির্দলীয় ব্যক্তি আসলেন কিন্তু যারা ক্যাম্পেইনে আওয়ামী লীগ বা তাদের যা যা বলা সেগুলো বলেন, সেটা প্রবলেম হবে। এর বাইরে নির্দলীয় ব্যক্তি তার যে ক্রাইটেরিয়া আছে নির্বাচনটা করার জন্য, সেটা যদি তিনি ফুলফিল করতে পারেন, তিনি নির্বাচন করতে পারেন, নিশ্চয়ই পারেন। ভোক্তাদের কথা চিন্তা করেই ডিজেলের দাম বাড়ায়নি সরকার। দেশে 5 লাখ টনের বেশি খাদ্যশস্য মজুদ আছে। চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান কিনতে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। মহিবুল্লাহ মহিব, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠকে 2,266 কোটি 41 লাখ টাকা ব্যয় সম্বলিত 8টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন 2,229 কোটি 13 লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন 37 কোটি 28 লাখ টাকা। মঙ্গলবার সকাল 10টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমান। সভায় নতুন ও সংশোধিত মিলিয়ে 12টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। এর মধ্যে 8টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। অবকাঠামো, পানি সম্পদ, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি, স্থানীয় সরকার, বিদ্যুৎ, জ্বালানি ও সামাজিক নিরাপত্তা খাতকে গুরুত্ব দেওয়া হয়েছে। সভায় প্রায় 4,000 কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের আনোয়ারায় 800 একর জমিতে চীনা অর্থনৈতিক অঞ্চল স্থাপন প্রকল্প অনুমোদন পায়নি।
ছায়া বাজেট ঘোষণা করেছে জামাত ইসলামী। জনগণের উপর করের বোঝা না চাপিয়ে পাচার করা অর্থ ফেরত এনে বাজেট ঘাটতি মেটানোর সুপারিশ করা হয়েছে এতে। অনুষ্ঠানে জামাতের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান অভিযোগ করেন, রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে অপরাধীদের ব্যাংক বিমা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দিচ্ছে সরকার। ওমর ফারুকের রিপোর্ট। আগামী 11 জুন 2026-27 অর্থ বছরের জন্য 9,80,000 কোটি টাকার বাজেট পেশ করবে বিএনপি সরকার। তবে সরকারের বাজেটের পাশাপাশি 8,39,505 কোটি টাকার ছায়া বাজেট ঘোষণা করেছে সংসদের প্রধান বিরোধী দল জামায়াত ইসলামী, যা সরকারের বাজেটের চেয়ে 98,495 কোটি টাকা কম। মঙ্গলবার রাজধানীর আলফালা মিলনায়তনে এই বাজেট ঘোষণা করেন দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা 12 আসনের সংসদ সদস্য সাইফুল ইসলাম খান মিলন। জনগণের চাহিদা, তবে ঘাটতি বাজেট মেটাতে জনগণের উপর করের বোঝা চাপানোর পক্ষপাতী নয় দলটি। পাচার হওয়া অর্থ ফিরে আনাই হবে বাজেট ঘাটতি মেটানোর অন্যতম উপায়, বলেন সাইফুল ইসলাম খান মিলন। দুর্নীতি দেশের সার্বিক অগ্রগতির প্রধান অন্তরায়। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করতে দৃঢ় প্রতিজ্ঞ। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদকের প্রাদুর্ভাব নির্মূল, যান ও মালের নিরাপত্তা নিশ্চিতে আমরা অঙ্গীকারবদ্ধ। স্থানীয় সরকার ব্যবস্থার দক্ষতা কার্যকারিতা আনয়নের জন্য গুরুত্ব আরোপ করতে হবে। প্রিয় দেশবাসী, সম্পূরক বাজেট নিয়ে অসন্তোষ প্রকাশ করে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, বছরের শেষ মুহূর্তে সম্পূরক বাজেট উপস্থাপন করলে সংসদীয় পর্যালোচনা কার্যকারিতা কমে যায়, বরং নিয়ম অনুযায়ী আগেই তা সংসদে আনা হলে জনগণের অর্থ ব্যয়ের বিষয়ে কার্যকর জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হয়। প্রাতিষ্ঠানিক, সাংবিধানিক সকল জায়গায় আজকে নির্লজ্জ রাজনৈতিক হস্তক্ষেপ একেবারেই স্পষ্ট। সেন্ট্রাল ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন ব্যাংক, বিমা কর্পোরেশন, এই সবগুলাতে আজকে সেই থাবা বিস্তৃত হচ্ছে এবং সমাজের অপরাধী লোকদেরকে গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়ে দেওয়া হচ্ছে, যাদের বিরুদ্ধে অপরাধ বিভিন্নভাবে প্রমাণিত। এইভাবে যদি দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনার উপর রাজনৈতিক অন্যায্য হস্তক্ষেপ অব্যাহত থাকে, তাহলে ইতিমধ্যেই অর্থনীতির দুই অঙ্গের এক অঙ্গ মাটির সাথে পড়ে গড়াগড়ি বাঁচছে স্টক মার্কেট, আরেকটা অঙ্গ ব্যাংক বিমা কর্পোরেশন। এইটাও যদি এলোমেলো বিধ্বস্ত হয়ে যায়, তাহলে জাতির গন্তব্য কোথায় গিয়ে দাঁড়াবে? জনগণের কল্যাণ নিশ্চিতে বাজেট প্রণয়ন ও বাস্তবায়নের প্রতিটি স্তরে সুশাসন প্রতিষ্ঠার তাগিদ দিয়েছে জামাত। জনগণের জন্য আগামীতে। ওমর ফারুক, বাংলাভিশন, ঢাকা। ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে অর্থনীতি মাটির সাথে মিশে যাবে এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সংসদে ৬৮ বিধিতে দেয়া নোটিশের উপর আলোচনায় তিনি এই মন্তব্য করেন। আলোচনায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আর্থিক কোনো বিশৃঙ্খলা নেই, ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের সঙ্গে গ্রাহকের কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, ইসলামী ব্যাংকের দখল হাতছাড়া হয়ে যাওয়ায় কষ্ট পাচ্ছে কেউ কেউ। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। আজ দিনের কার্যসূচিতে দেশের ব্যাংকিং খাতের দুরবস্থা ও ইসলামী ব্যাংকের পরিস্থিতি নিয়ে সংসদে আলোচনার জন্য ৬৮ বিধিতে নোটিশ দেন বিরোধী দলীয় নেতা। যেহেতু ইসলামী ব্যাংক বাংলাদেশ, পরে গৃহীত নোটিশের উপর আলোচনায় অংশ নিয়ে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের প্রতি সরকারের পক্ষপাতের অভিযোগ তোলে বিরোধী দল। তারা বলেন, একজন পরীক্ষিত দুর্নীতিবাজকে সরকার চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে। ইসলামী ব্যাংক ঘিরে দেশে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন বিরোধী দলের সংসদ সদস্যরা। এ সময় স্পিকারের বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগ করেন তারা। বাংলাদেশ ব্যাংকের এই সাবেক গভর্নরের প্রতি সরকারের এই পক্ষপাতিত্বের আমরা কারণ জানতে চাই। ইসলামী ব্যাংক কেবল একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, এটি একটি ইকোসিস্টেম। সুতরাং এটিকে ক্ষতিগ্রস্ত করলে সারা দেশ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়। ইসলামী ব্যাংককে রাজনীতি মুক্ত করতে হবে, এটা বিশেষ রাজনৈতিক দলের হাতে কেন থাকবে? মাননীয় স্পিকার, আমাদের মাননীয় সংসদ সদস্য এবং মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু সাহেব একটি ব্যাংকের কর্ণধার। আমরা কি বলবো সেটা বিএনপির ব্যাংক? আমরা কি ঢাকা ব্যাংকে বলবো? মির্জা আব্বাস সেখানে ডাইরেক্টর, তাই সেটাকে কি আমরা বলবো আপনার বিএনপির ব্যাংক? এসালামের যে মালিকানা, এই 82% হচ্ছে অন্যান্য লোকদের মালিকানাকে ডাকাতির মাধ্যমে ডিজেফাই দিয়ে এটাকে সে দখল করে জোর করে নিয়ে গেছে। আমাদের দাবি এটা অরিজিনাল মালিকদের ফেরত দিতে হবে এবং যেভাবে সুস্থভাবে চলছিল সেটাকে অব্যাহত রাখার জন্য চেষ্টা করতে হবে।
নাহলে গ্রাহকরা আন্দোলন করবে, ইসলামী ব্যাংকের পক্ষে যা আছে তারা আন্দোলন করবে এবং দেশে একটা বড় ধরনের আনরেস্ট হওয়ার সম্ভাবনা আছে। বিরোধী দলের সংসদ সদস্যদের বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, ইসলামী ব্যাংকের দখল হাতছাড়া হয়ে যাওয়ায় কষ্ট পাচ্ছে কেউ কেউ। একবার যে ব্যাংক আজান দিয়ে তকবীরে লিল্লাহ দিয়ে দখল করা হলো, সেই ব্যাংকের দখলটা বেদখল হয়ে যাবে, এই যাতনা তো আমরা বুঝি মানে স্পিকার। সুতরাং যারা পর্দার আড়ালে থেকে গ্রাহক বলে রাস্তায় আন্দোলন করছে, ভিডিওটা দেখেন, তাদের রাজনৈতিক পরিচয়। পর্দার আড়াল থেকে নেমে পড়েছেন, এটা ভালো। বেপর্দা হওয়া, বেনাকাব হওয়া কোনো কোনো ক্ষেত্রে খারাপ, তবে এই ক্ষেত্রে ভালো হয়েছে যে মানুষ জানতে পেরেছে। আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলের নেতা বলেন, ব্যাংক একক কোনো দলের নয়। অভিযোগ করেন, বয়ান তৈরি করে এস আলমের ফিরে আসার পথ তৈরি করে দিচ্ছে সরকার। ব্যাংকটাকে ধ্বংস করেছেন শেখ হাসিনা, এস আলমকে তার হাতিয়ার হিসেবে ব্যবহার করে। আমরা এখন স্পষ্টত দেখতে পাচ্ছি সেই এস আলমকে আবার ফিরে আসার পথ করে দিচ্ছে। এর প্রমাণ, ইসলামী ব্যাংক কোনো কারণে যদি আরো ক্ষতিগ্রস্ত হয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের অর্থনীতি মাটির সাথে বসে যাবে। আস্থার এটি একটা পিরামিড। এই পিরামিড হেলে পড়লে অথবা বিধ্বস্ত হয়ে গেলে ব্যাংকিং ব্যবস্থার উপরেই মানুষের অনাস্থা তৈরি হবে এবং এই অনাস্থা বাংলাদেশের জন্য কোনো ভালো বার্তা বয়ে আনবে না। সবশেষে আলোচনায় অংশ নেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিরোধী দলের অভিযোগ সঠিক নয়। দেশে আর্থিক ও ব্যাংকিং খাতে কোনো সংকট নেই। মাননীয় বিরোধী দলের যে আশঙ্কা যে আপনারা প্রকাশ করছেন, এটা আমরা একটু যোগসূত্র দেখতে পাচ্ছি এখানে। কারণ এই যারা উইথড্র করে চলে গেল, এরা কারা? নিশ্চয় চেয়ারম্যানের কারণে উইথড্র করে নেই। যারা উইথড্র করে চলে গেছে তারা বোধহয় এই ইসলামিক ব্যাংকটাকে বিপদে ফেলতে চাচ্ছে, এবং এর পেছনে কারো হাত আছে আমরা বিশ্বাস করি, কোন কোন শক্তির হাত আছে। তারা চাই, আসলে তারা ইসলামিক ব্যাংকের ফেল করতে চায়। ইসলামিক ব্যাংকটাকে তারা ফেল করে রাজনৈতিকভাবে ফায়দা উসুল করতে যাচ্ছে। ব্যাংকটিকে ঘিরে যে রাজনৈতিক ইকোসিস্টেম তৈরি হয়েছে, সেখান থেকে বের হতে হবে বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী। যখন বলি রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। রাজনৈতিক ফায়দা নিতে এবং সরকারকে ব্যর্থ প্রমাণ করতে অনেকে বিভ্রান্তিমূলক অপপ্রচার চালাচ্ছে বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার রাজধানীর সূত্রাপুরে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, দায়িত্ব নেয়ার পর অল্প সময়ের মধ্যে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে সরকার। দেশের সচেতন মানুষ কোনো ষড়যন্ত্র কান দেবে না বলেও মনে করেন তিনি। ইশরাক হোসেন বলেন, বিএনপির শক্তি হচ্ছে জনগণ। দেশ ও দেশের মানুষের জন্য কাজ করার কারণে ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাই সকল ষড়যন্ত্র মোকাবেলা করে শহীদ জিয়ার মতো দেশের স্বার্থে কাজ করার কথা জানান তিনি। বলেন, সরকারের মাত্র ১০০ দিন হয়েছে, তাই এখনই মূল্যায়ন করার সময় হয়নি। এ সময় ঢাকা ৬ আসনের মাদক সহ যাবতীয় সমস্যা সমাধানের আশ্বাসও দেন ইশরাক হোসেন। আমরা প্রত্যেকটি ক্ষেত্রে সবার আগে বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা কাজ করে চলেছি। সরকার নাকি অনেক ব্যর্থ, মানে ভাবখানা এরকম, আমরা মনে হয় 5 বছর দেশ চালাই, এখন আমাদের যাওয়ার বেলা আসছে। তো বিষয়টা হচ্ছে যে এই রাজনৈতিক ফায়দা লোটার জন্য, দেশকে একটা বেকায়দায় ফেলার জন্য, আমাদের দলকে, সরকারকে বেকায়দায় ফেলার জন্য এই ধরনের বিভ্রান্তিমূলক যারা কথা বলছে, আপনারা দয়া করে সেই বিষয়গুলো থেকে সচেতন থাকবেন, সতর্ক থাকবেন। নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি, শৃঙ্খলা সংক্রান্ত পৃথক সচিবালয় প্রতিষ্ঠা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে আগামী ১৬ জুন পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বে ৪ সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। এই আদেশের ফলে হাইকোর্টের রায়ের কার্যকারিতা আপিল শুনানি পর্যন্ত স্থগিত থাকবে বলে জানান অ্যাটর্নি জেনারেল। রায়টি স্থগিত না হলে বিচার প্রশাসনের স্থবিরতা কাজ করছিল, যার কারণে পার্লামেন্টে অধ্যাদেশটি পাশ হয়নি বলে জানান রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। তবে রায় স্থগিতের ফলে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হলো বলে মন্তব্য করেন রিটকারী আইনজীবী শিশির মনির। বিস্তারিত রকুনুজ্জামানের রিপোর্টে।
গত বছরের 2 সেপ্টেম্বর 3টি পৃথক রিট আবেদনের একসঙ্গে শুনানি করে হাইকোর্ট রায় দেয়। রায়ে অধস্থন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলা বিধানের দায়িত্ব ন্যস্ত হয় সুপ্রিম কোর্টের উপর। হাইকোর্টের রায় ঘোষণার পর সুপ্রিম কোর্টের সচিবালয় অধ্যাদেশ 2025 শিরোনামে গত বছরের 30 নভেম্বর অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তীকালীন সরকার। একই বছরের 11 ডিসেম্বর সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করা হয়। যাত্রা শুরু হয় পৃথক সচিবালয়ের। তবে 9 এপ্রিল জাতীয় সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশটি রহিত করে বিল পাশ করা হয়। এদিকে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার শুনানি শেষে স্থগিত করে আদেশ দেয় আপিল বিভাগ। এই রায়টি স্থগিত না হলে বিচার প্রশাসনে অস্থিরতা কাজ করছিল বলে ব্রিফিংয়ে জানান অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 4 বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ আমাদের আবেদন মঞ্জুর করেছেন। অর্থাৎ হাইকোর্ট যে রায় দিয়েছিল, যে রায়ের পরিপ্রেক্ষিতে সংবিধানের 116 অনুচ্ছেদের সংশোধনী বাতিল ঘোষণা করা হয়েছিল এবং একটি স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার যে নির্দেশনা দেওয়া হয়েছিল সেটি স্থগিত থাকবে। আমি বলছি চেকস অ্যান্ড ব্যালেন্স, রাষ্ট্রের যে 3টে অর্গান, নির্বাহী বিভাগ, পার্লামেন্ট এবং জুডিশিয়ারি, তাদের মধ্যে একটা চেকস অ্যান্ড ব্যালেন্স যদি না থাকে তাহলে আধুনিক কোনো মডার্ন রাষ্ট্র তারা প্রপারলি ফাংশন করতে পারবে না। প্রত্যেকে যেন তার অবস্থান থেকে তার পেরিফেরির মধ্যে কাজ করতে পারে, কোনো কারণে যেন এনক্রসমেন্ট না হয়। আদেশের পর রিটকারী আইনজীবী বলেন, বিচার বিভাগ স্বাধীন না হলে, বিচারকদের স্বাধীনতা না থাকলে জনগণের জন্য তারা কাজ করতে পারবে না, বিচার কাজ সঠিকভাবে চলবে না। বিচার বিভাগ যদি স্বাধীন না হয় তাহলে শুধুমাত্র সরকার কিংবা বিরোধী দলের ব্যাপার না, জনগণের রক্ষা কবচ বলতে শেষ পর্যন্ত কিছুই আর হাতে থাকে না। এবং নিম্ন আদালতের ট্রান্সফার এবং পদোন্নতি, তাদের শৃঙ্খলা এবং তাদের ছুটি মঞ্জুরি, এগুলো যদি সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত না রেখে প্রশাসনিক দায় দায়িত্ব কিংবা সরকারের উপর ন্যস্ত করা হয়, তখন বিচার বিভাগ, অধস্তন বিচার বিভাগ সঠিকভাবে স্বাধীনভাবে ফাংশন করতে পারে না। বিগত বছরগুলো আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। সুতরাং আমরা চাই বিচার বিভাগ আইন মেনে চলবে, মনস্টার হবে না। সরকার সবসময় আর্গুমেন্ট করে যে এটা যদি করা হয় তাহলে বিচার বিভাগ মনস্টার হয়ে যাবে। নো, আমরা কখনোই মনস্টারের পক্ষে নই। আমরা বলছি বিচারকদের আচরণবিধি থাকবে, ইন্ডিপেন্ডেন্স থাকবে। আচরণ যদি ভায়োলেট করেন তাহলে আইন অনুযায়ী বিচার হবে, কিন্তু যদি ইন্ডিপেন্ডেন্স না থাকে তাহলে জনগণের জন্য তারা ভালো বিচার করতে পারেন না। আগামী 16 জুন এই মামলার পূর্ণাঙ্গ শুনানির জন্য দিন ঠিক করা হয়েছে। এরকম ডাইরেকশন থাকা সত্ত্বেও। রুকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। জামালপুর সীমান্তে আবারও বিএসএফ এর পুশিনের চেষ্টা রুখে দিল জামালপুর 35 বিজিবি ও স্থানীয়রা। সোমবার মধ্যরাতে দেওয়ানগঞ্জের বাঘারচর সীমান্তের কুমারের চর এলাকায় 18 জনকে পুশিনের চেষ্টার সময় এই ঘটনা ঘটে। বিজিবি ও স্থানীয়রা জানায়, গত কয়েকদিন থেকে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করছে বিএসএফ। রবিবার রাতে বাঘারচর ও পাথরের চর সীমান্তের কাছে কুমারের চর এলাকা দিয়ে ভারতের বিএসএফ সার্চলাইট বন্ধ করে 18 জনকে পুশিনের চেষ্টা চালায়, কিন্তু জামালপুর 35 বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে পুশিন চেষ্টা ব্যর্থ হয়। এ সময় সীমান্তে উত্তেজনা দেখা দেয়। স্থানীয়রা লাঠি সোটা নিয়ে বিজিবির সঙ্গে সীমান্তে অবস্থান নেয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই অঞ্চলে। এর আগে শনিবার রাতে বড়াইবাড়ি সীমান্তে 8 জনকে পুশিনের চেষ্টা করলে বিজিবি ও এলাকাবাসীর কঠোর অবস্থানের কারণে ব্যর্থ হয় বিএসএফ। কয়েকদিন থেকে এই সীমান্ত দিয়ে অবৈধভাবে পুশিনের চেষ্টা করা হচ্ছে, কিন্তু স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে বিজিবি পুশিনের সব চেষ্টা ব্যর্থ করে দেয় বলে জানায় বিজিবি। অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান বলেন, দেশের অর্থনীতি ঠিক করতে হলে সবার আগে ব্যাংকিং খাতকে সুশৃঙ্খল করতে হবে। ব্যাংক থেকে ঋণ বিতরণের পাশাপাশি ঋণ আদায় নিশ্চিত করতে হবে। খেলাপি ঋণের সংস্কৃতি চলতে থাকলে ব্যাংকিং খাতের স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব হবে না। বিকেলে রাজধানীর বাংলা মোটরে উন্নয়ন সমন্বয়ের আয়োজনে সেমিনারে একথা বলেন তিনি। এই অর্থনীতিবিদ আরও বলেন, আসন্ন বাজেটে অর্থনীতির মৌলিক সমস্যাগুলো সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ থাকতে হবে। বিশেষ করে বিনিয়োগ বৃদ্ধি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠার বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে। ডক্টর মুস্তাফিজুর রহমান বলেন, ব্যাংকিং খাতে ঋণ খেলাপি কমাতে বিদ্যমান আইন আরও কঠোর ও কার্যকর করতে হবে। একই সঙ্গে খেলাপি ঋণের সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এই ধরনের অনিয়ম নিরুৎসাহিত হয়। যারা নাকি ব্যাংককে নিজের প্রাইভেট ওয়ালেট মনে করে এটাকে করেছে এবং এটা টাকা নিয়ে গেছে,
তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনা। এখানে বলা হয়েছে কেউ তো এটাকে অডিট করেছিলেন, বোর্ড এটার জন্য পারমিশন দিয়েছিলেন, তাই না? সো এগুলোকে যদি আমরা অ্যাকাউন্টেবিলিটির মধ্যে যদি না আনতে পারি তাহলে কিন্তু আবার এটা রিপিট হওয়ার একটা আশঙ্কা আছে বলে আমার মনে হয়। সুতরাং এটাও আমাদের দেখতে হবে যে কিভাবে গুড গভর্নেন্সটা আমরা আবার রিএস্টাবলিশ করতে পারি এবং সিগন্যাল দিতে পারি। এই যে অনেক সময় আমরা আগে শুনতাম জিরো টলারেন্স, হ্যাঁ, প্রকৃতপক্ষেই জিরো টলারেন্স করা যদি সম্ভব হয় তো তাহলে আমরা কিন্তু মার্কেটে একটা সিগন্যালও দিব যে এইটা করে পার পাওয়া যাবে না। ব্যবসার পরিবেশ ঠিক না করে বিনিয়োগ বাড়ানোর আশাকে অমূলক বলছেন অর্থনীতিবিদরা। বাজেটে খাতওয়ারি বিন্যাস বিনিয়োগের পথ সুগম করবে বলে অভিমত জানিয়ে দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে রাজনৈতিক স্থিতিশীলতার তাগিদ অর্থনীতিবিদদের। রিপোর্ট মামুন আব্দুল্লাহ। জ্বালানি সংকট এবং দুর্বল ব্যাংকিং খাত নিয়ে এমনিতেই দেশের অর্থনৈতিক অবস্থা টালমাটাল। এরই মধ্যে চোখ রাঙাচ্ছে মূল্যস্ফীতির হার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে মে মাসে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 9.42%, যা গেল 16 মাসের মধ্যে সর্বোচ্চ। নানা অসন্তোষের মধ্যেই পেশ হতে যাচ্ছে প্রায় 9,38,000 কোটি টাকার 56তম বাজেট, যেখানে মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রা 7.5%। এই বাস্তবতায় বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে উৎপাদনশীল খাতে সুদের হার নির্দিষ্ট করে দেওয়ার তাগিদ অর্থনীতিবিদদের। ব্যক্তি খাতের বিনিয়োগ এখন যেহেতু সর্বনিম্ন পর্যায়ে আছে, এখান থেকে ঘুরে দাঁড়াতে হলে সরকারকে প্রধান যে 3টি জায়গায় দেখতে হবে, তার মধ্যে একটি হলো জ্বালানি নিরাপত্তা, 2 হলো যে ব্যবসা তৈরি করার ক্ষেত্রে যে অবকাঠামোগুলো আছে সেই অন্যান্য অবকাঠামোগুলো দেওয়া, লজিস্টিক্স, পোর্ট, রাস্তাঘাট, এইটা। আর 3 হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিকভাবে আমাদের যেই স্থিতিশীলতা আছে সেইটাকে আনা। বাংলাদেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান। উচ্চ মূল্যস্ফীতি থাকলে বিনিয়োগকারীদের উৎপাদন খরচ বেড়ে যায়, কাঁচামাল ক্রয় বেড়ে যায়, সুতরাং তারা কম্পিটিশন মার্কেটে পরে টিকে থাকতে পারে না। একটা বিনিয়োগকারী দেখতে চাই 10 বছরের ভিতরে আমদানি বিষয়ক যে কাঠামো রয়েছে সেটা পরিবর্তন না হয় এবং 10 বছরের ভিতরে যেন আপনার স্থিতিশীলতা থেকে অস্থিতিশীলতা না যায়। দেশি বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ থেকে মুখ ফেরানোর জন্য নীতি সহায়তা ও এর বাস্তবায়নকেই দুষছেন অর্থনীতিবিদরা। বলছেন খরচ বেড়েছে ব্যবসা পরিচালনে, যেখানে খরচ বাড়লে নতুন বিনিয়োগের আশায় গুড়ে বালি, কর্মসংস্থানের অবস্থা হবে আরও খারাপ। দেশীয় উদ্যোক্তাদের জন্য হোক এবং বিদেশি উদ্যোক্তাদের জন্য হোক, সবার জন্য যদি বিনিয়োগ বান্ধব পরিবেশ এই মুহূর্তে যদি আমি সৃষ্টি করতে চাই, আমার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ম্যানেজমেন্ট আমাকে ঠিক রাখতে হবে। 3 নম্বর কথা হলো যে আমার প্রশাসনিক সংস্কার করতে হবে, যেখানে আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে। সার্বিকভাবে অর্থনৈতিক সংস্কার, এটা আমার ব্যাংক খাত থেকে শুরু করে কর ব্যবস্থা থেকে পর্যন্ত সব জায়গাতেই কিন্তু এই সংস্কার কার্যক্রমগুলো আগাচ্ছে কিনা সেইটাও বিনিয়োগে কনফিডেন্স তৈরি করবে। বিদেশি বিনিয়োগ বাড়াতে হলে সবার আগে লাল ফিতার দৌরাত্ম্য কমানোর তাগিদ অর্থনীতিবিদদের। অর্থনীতির চাকা সচল রাখতে এবার প্রস্তাবিত নতুন বাজেটে বিনিয়োগ বাড়ানোর উপর বেশ গুরুত্ব দেওয়া হয়েছে। কর কাঠামো সহজ করা এবং ব্যবসার ব্যয় কমানোর মতো পদক্ষেপ নতুন কর্মসংস্থান ও উৎপাদনে কতটা ভূমিকা রাখতে পারে সেদিকে নজর রাখছে বিনিয়োগকারী এবং অর্থনীতিবিদরা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। কিছুটা কমতির দিকে হামের প্রকোপ। গত একদিনে হাম ও উপসর্গ নিয়ে মারা গেছে 3 শিশু, আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আক্রান্ত 1034 জন। বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা নিতে ঢাকায় আসছেন অনেকে। চিকিৎসকরা বলছেন হামের সাথে সাথে অন্যান্য রোগে আক্রান্ত হওয়ায় আরও নাজুক হচ্ছে অনেকের অবস্থা। আরফিন শাওনের রিপোর্ট। প্রায় 3 মাস ধরে চলছে হাম সংক্রমণ। প্রতিদিন হাজারের বেশি রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে। মৃত্যু আর আক্রান্তের হার কিছুটা কমেছে, তবে হাম সহ আরও বেশ কিছু জটিল রোগের সম্মুখীন হওয়ায় চিন্তিত রোগীর অভিভাবকরা। জেলা পর্যায়ে হামের উপযুক্ত চিকিৎসার দাবি তাদের। ওর বমি, পাতলা পায়খানা এগুলো ছিল, পরে বলতেছে যে এগুলো হামের সিনড্রোম, আপনারা অ্যাডমিট করেন। অ্যাডমিট করার পরের দিন হচ্ছে ওর অক্সিজেন কমে যায়, তো ওইখান থেকে ওনারা এখানে রেফার করে। এখন হাম আর ডায়রিয়া দুইটাই আছে। হাম কিছুটা ভালো আর ডায়রিয়া এখনো আছে, হ্যাঁ, তারপর আগের চাইতে একটু কম। প্রথম আর নিউমোনিয়া হয়েছে, নিউমোনিয়ার পরে ও ট্রিটমেন্ট থাকা অবস্থায় হাম অবস্থায় আমি 6 দিন শেরেবাংলায় ছিলাম। থাকা অবস্থায় হাম ভালো হয়েছে, বাড়ি নিয়ে গেছি। পরে 4 দিনের দিন আবার ওই র্যাশ দেখা দিচ্ছে। হামে এখন মহামারী ধারণ দিচ্ছে,
গ্রামের সবার তো আর এখানে আসার নাই, সামর্থ্য নাই। সব প্রত্যেকটা জেলায় থাকা অন্তত গুরুত্বপূর্ণ। হাম ও হাম পরবর্তী বিভিন্ন রোগে আক্রান্তের জন্য জটিল অবস্থা তৈরি হচ্ছে বলেও জানান চিকিৎসকরা। আগে যেমন প্রচণ্ড চাপ ছিল, ভর্তি দিতে পারতাম না, বেডও ক্রাইসিস ছিল, এখন কিন্তু সেটা নাই। চাপও কম, বেডও আমাদের এখন অ্যাভেলেবেল আছে। কাছে কাছে আমরা মনে করি যে 8-2 সপ্তাহের মধ্যে এই চাপও থাকবে না। কোনো নতুন রোগী যদি না আসে, কমপ্লিকেশন হবে না। আলটিমেটলি আমরা খুব সহজে এটা থেকে মুক্তি পাবো। যারা নিউমোনিয়ায় ভুগতেছে এরা কিন্তু খুব সহজেই ভালো হয়ে যাচ্ছে না, এরা খুবই আস্তে আস্তে স্লো প্রোগ্রেশন, এবং 2-1টা রোগী শেষে গিয়ে আবার খারাপ হচ্ছে। গতকালকে একটা মারা গেছে নিউমোনিয়া, কারণ বাইলেটারাল লাং টিস্যু এত বেশি ড্যামেজ যে এগুলি করতেছে না, রিজেনারেট করতেছে না। এদিকে এগিয়ে আসছে ডেঙ্গুর সময়, তাই শুধু হাম নয়, ডেঙ্গু আক্রান্ত হওয়া থেকে এখন থেকে সতর্ক থাকার পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা। আরফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিল্লাল হোসেন তালুকদার হত্যাকাণ্ডের ঘটনায় হত্যা মামলা করেছেন তার স্ত্রী। রমনা থানায় দায়ের করা এই মামলায় বহিষ্কৃত যুবদল নেতা দিদারুল ইসলাম বাবু সহ বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িত 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে নিহতের পরিবার। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। মঙ্গলবার দুপুরে রাজধানীর রমনা থানার সামনে স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হোসেন তালুকদার হত্যার প্রতিবাদে বিক্ষোভ জানান তার স্বজন ও দলের নেতাকর্মীরা। সোমবার রাতে রাজধানীর মৌচাক আনারকলি মার্কেটের সামনে ছুরিকাঘাতে নিহত হন রমনা থানার স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেন। নিহতের ভাইয়ের অভিযোগ, রমনা থানার যুবদল নেতা দিদারুল ইসলাম বাবু ও তার সহযোগী সিরাজুল ইসলাম ছুরিকাঘাত করে বিল্লালকে। আপনি একটু আসেন, মিটমাট করি। তো আমার ভাই সরল মনে বাবু ডাকছে, বাবু না ছোট ভাই, তো উনি গেছে। যার পরে দেখো ওইখানে 100 পোলাবানের মতো নিয়ে আরো প্রস্তুত। এক কথা দুই কোনো কথা নাই। আমার ভাইয়ের বুকে একটা স্টেপ করছে, একবার বুকে, বিন্দু পরিমাণ ভুল নাই যে পরিকল্পনা ছিল না ওদের। কারণ আমার ভাইয়ের শরীরে কোথাও আঘাত করে নাই, একবারে ফুসফুস বা হার্টে একবার আঘাত করছে, একটা আঘাতই করছে। তার মানে ওদের উদ্দেশ্য ছিল আমার ভাইকে মারার। বাবুকে প্রধান আসামি করে রমনা থানায় মামলা করেছেন নিহত বিল্লালের স্ত্রী। ঘটনায় মামলা প্রক্রিয়াধীন, আশা করি আধা ঘন্টা মামলা রেকর্ড করা হয়ে যাবে। আমাদের মূল কাজটি হচ্ছে আসামি যারা আছে তাদেরকে অ্যারেস্ট করা, এইটা হচ্ছে আমাদের এখন মূল কাজ। এর পরবর্তীতে জিজ্ঞাসাবাদের যে বিষয় পর্বটা আছে তখন আমরা জিজ্ঞাসাবাদ করে এই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দিতে পারবো বা বলতে পারবো। ঘটনার পরই মাঠে নামে পুলিশ, সিআইডি সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গ্রেপ্তার করা হয়েছে 19 নং ওয়ার্ডের যুবদলের আহ্বায়ক আল আমিন মাহিন ও যুবদল কর্মী রিয়াজুল ইসলামকে। একটা সালিশের মতো মিউচুয়াল করে দেওয়ার একটা ব্যবস্থার মধ্যেই পরিপ্রেক্ষিতে সেখানে তর্ক বিতর্ক ওনার সাথেও শুরু হয়, এবং প্রতিপক্ষে একজন যুবদল নেতাও ছিলেন যিনি দিদারুল ইসলাম বাবু নামে। তো ওই তর্ক বিতর্কের এক পর্যায়ে কোনো একজন তাকে তার বুকে ছুরিকাঘাত করে এবং পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে উনি মৃত্যুবরণ করে। তো তদন্তের পরেই আসলে এর মোটিভ এবং কী কারণ এবং পূর্ব শত্রুতা অথবা যেটাই হোক সেটি জানা যাবে। মঙ্গলবার দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিল্লাল হোসেন তালুকদারের জানাজা অনুষ্ঠিত হয়। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। শিক্ষামন্ত্রী আনাম এহসানুল হক মিলন জানিয়েছেন, অনার্স থেকে বাংলা, ইতিহাস, দর্শন বাদ দেওয়ার তথ্য ভিত্তিহীন। তবে যেসব সাবজেক্টের বৈশ্বিক চাহিদা রয়েছে সেই ধরনের সাবজেক্টগুলোকে অন্তর্ভুক্ত করা হবে। কারিগরি শিক্ষাকে প্রাধান্য দেওয়ার কথাও জানান তিনি। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী। মার্কেট ড্রিভেন ডিমান্ড অনুযায়ী তো কোর্স আমরা রেগুলারলি ইন্ট্রোডিউস করছি, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে আমরা ইন্ট্রোডিউস করছি এবং প্রত্যেকটি লেভেলেই আমরা ইন্ট্রোডিউস করছি। বাট বাংলাকে বাদ দিয়ে, ইতিহাসকে বাদ দিয়ে এমন কথা কোথাও হয়নি। আমাদের টিচার শর্টেজ রয়েছে, সেগুলিতে আমরা রেগুলারলি টিচার নিচ্ছি, শর্টেজ ফিল আপ করছি। কিন্তু মার্কেট ড্রিভেন ডিমান্ড অনুযায়ী আমরা সাবজেক্ট ইনক্লুড করবো, এটা তো ওয়ার্ল্ড ডিমান্ড, সেটা তো আর বাংলার সাথে কোনো সম্পর্ক নেই। নামমাত্র খরচে বিশ্বকাপ ফুটবল প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন বিটিভি। 47 কোটি 25 লাখ টাকায় বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার সত্য কিনেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সম্প্রচার সত্য বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিক্রির কারণে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলটিকে এই অর্থ পরিশোধ করতে হবে না বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার সত্য নিয়ে
সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী একথা জানান। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান উপস্থিত ছিলেন। তথ্য প্রতিমন্ত্রী বলেন, গত 2022 সালের বিশ্বকাপ ফুটবলে প্রায় 100 কোটি টাকার বিশাল অঙ্কের বিনিময়ে বিটিভি খেলা দেখিয়েছিল। তিনি বলেন, ফিফা থেকে সত্য কিনে নেওয়া একটি প্রতিষ্ঠান প্রথমে সরকারের কাছে প্রায় 200 কোটি টাকা দাবি করে। সেই অযৌক্তিক ক্রয় প্রস্তাব এড়িয়ে ফিফার কাছ থেকে সরাসরি খেলা সম্প্রচারের সত্য নেয় বাংলাদেশ। অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় এবং বাংলাদেশের নীতিমালার আলোকে এবারের ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের চূড়ান্ত চুক্তিমূল্য নির্ধারিত হয়েছে মাত্র $3.85 মিলিয়ন। গত 2022 সালের বিশ্বকাপ ফুটবলে প্রায় 100 কোটি টাকার বিশাল অঙ্কের বিনিময়ে বাংলাদেশ টেলিভিশন খেলা দেখাতে বাধ্য হয়েছিল। সেই ধোঁয়াশাপূর্ণ চুক্তির স্বচ্ছতা নিয়ে আজ দেশের মানুষের কাছে মনে বড় একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আপনারাও জানেন, পত্রপত্রিকায় তো আপনারাই লিখেছেন যে 200 কোটি টাকার, আমরা নিজেরা দেখেছি যে 200 কোটি টাকার প্রস্তাবনা দেওয়া হয়েছিল। চট্টগ্রাম মহানগরীর বাকুলিয়ায় 4 বছরের শিশুকে ধর্ষণের মামলায় চার্জ গঠন করেছেন আদালত। কাল বুধবার থেকে সাক্ষ্য গ্রহণ করা হবে। দুপুরে চট্টগ্রামের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমার আদালতে এই মামলার একমাত্র আসামি মনিরের উপস্থিতিতে চার্জ গঠন করা হয়। শুনানিতে বুধবার 1 থেকে 9 জনের সাক্ষ্য গ্রহণ করবেন আদালত। এর মধ্যে মামলার বাদী, প্রত্যক্ষদর্শী ও চিকিৎসক সহ 9 জনের কাছে সমন জারি করা হয়েছে। এর আগে শুনানির শুরুতে আসামির পরিবারের সদস্যদের কাউকে উপস্থিত করতে 1 ঘন্টার জন্য বিরতি দেওয়া হয়। মামলায় আসামি পক্ষের আইনজীবী মামলা পরিচালনায় অপারগতা প্রকাশ করলে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী চার্জ শুনানিতে অংশ নেন। সকালে চট্টগ্রাম কারাগার থেকে চট্টগ্রাম আদালতে নেওয়া হয় আসামি মনিরকে। গত 21 মে নগরীর বাকুলিয়ার চেয়ারম্যান ঘাটা এলাকায় 4 বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। ওই দিন বিকেলে অভিযুক্ত মনির হোসেনকে আটক করে পুলিশ। এ সময় বিক্ষুব্ধ জনতা আসামিকে ছিনিয়ে নিতে চাইলে ব্যাপক সংঘর্ষ হয়। পরে 22 মে শিশুটির বাবা মনির হোসেনকে আসামি করে মামলা করেন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। যে কেউ অংশ নিতে পারবে স্থানীয় সরকার নির্বাচনে, পদ পদবি ব্যবহার করে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই আওয়ামী লীগের কারো, বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। একনেক বৈঠকে 3,890 কোটি টাকা ব্যয়ের 8টি মেগা প্রকল্পের অনুমোদন। চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন পায়নি। জামাতের ছায়া বাজেট ঘোষণা, ইসলামী ব্যাংক ঘিরে দেশের অস্থিরতা সৃষ্টির শঙ্কা ডাক্তার শফিকের। দখল হাতছাড়া হওয়ায় কষ্ট পাচ্ছে কেউ কেউ, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় স্থগিত, বিচার প্রশাসনের স্থবিরতা নেমেছিল, দাবি অ্যাটর্নি জেনারেলের। বিচার বিভাগের স্বাধীনতা বিঘ্নের শঙ্কা শিশির মনিরের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।